সবাইকে স্বাগতম জানাবো এখনকার বাছাই করা খবর। প্রথমেই শিরোনাম। স্যারক্রিক অঞ্চলে আগ্রাসন দেখালে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি রাজনাথের, থাকবে না সরকারি চাকরি। চতুর্থ সন্তানকে জঙ্গলে পাথর চাপা মধ্যপ্রদেশের শিক্ষকের। কলকাতার পুজো মণ্ডপে বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা, ভাইরাল ভিডিও ঘিরে তুঙ্গে বিতর্ক। মহার্ঘ ভাতা না মেটালে পুজোর পর বড় আন্দোলন, হুঁশিয়ারি ভাস্কর ঘোষের। দশমীর সকালে রাস্তার ধার থেকে যুবতীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। দার্জিলিং সিকিমের পর্যটকদের সতর্ক করল হাওয়া অফিস। শুল্ক যুদ্ধের মাঝেই ভারতে মোদি পুতিন বৈঠক, ট্রাম্পকে রুখতে কি ছক দুই বন্ধু। স্যারক্রিক অঞ্চলে আগ্রাসন দেখালে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি রাজনাথের। স্যারক্রিক নিয়ে নয়াদিল্লি ইসলামাবাদের বিবাদ দীর্ঘদিন। গুজরাট সীমান্তের কাছে স্যারক্রিক অঞ্চলটিতে কোনো আগ্রাসন দেখালে ভারত ছেড়ে কথা বলবে না। বৃহস্পতিবার পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে এমনটাই বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। একই সঙ্গে তিনি জানান, ইসলামাবাদ যদি এই অঞ্চলটিতে ক্রমাগত আগ্রাসন দেখাতে থাকে তাহলে ভারত এমন জবাব দেবে যা ভূগোল বদলে দিতে পারে। বৃহস্পতিবার দশেরা উপলক্ষে গুজরাটের ভুজের কাছে সেনাঘাঁটিতে উপস্থিত হয়েছিলেন রাজনাথ। জওয়ানদের সঙ্গে উদযাপনের পাশাপাশি শাস্ত্র পূজাও করেন প্রতিরক্ষামন্ত্রী। সেখানে ভাষণ দেওয়ার সময় পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, স্যারক্রিক অঞ্চলে পাকিস্তানের কোনো আগ্রাসন দেখালে তার কড়া জবাব দেবে ভারত, যার ফলে ইতিহাস ভূগোল পর্যন্ত বদলে যেতে পারে। তিনি আরও বলেন, 1965 সালের যুদ্ধে ভারতীয় সেনাবাহিনী লাহোরে পৌঁছানোর ক্ষমতা প্রদর্শন করেছিল। আজ 2025 সালে পাকিস্তানের মনে রাখা উচিত যে করাচিতে যাওয়ার একটি পথ এই খালের মধ্য দিয়ে যায়। স্বাধীনতার 78 বছর পরও স্যারক্রিক এলাকায় সীমান্ত নিয়ে বিরোধ অব্যাহত রয়েছে। ভারত বারবার পাকিস্তানকে আলোচনার টেবিলে বসানোর চেষ্টা করলেও পাকিস্তান কোনো দিনই তা রাজি হয়নি। সময়ের পাতা উল্টে দেখলে জানা যাবে, স্যারক্রিক ভারতের গুজরাট ও পাকিস্তানের সিন্ধ প্রদেশের মধ্যেকার জলরাশি। এই নিয়ে নয়াদিল্লি ও ইসলামাবাদের বিবাদ নতুন কিছু নয়। প্রায় 96 কিলোমিটারের ওই জলরাশি রান অফ কচ্ছ থেকে শুরু হয়ে আরব সাগরে মিলিত হয়েছে। তেল, গ্যাস ও মাছের মতো প্রাকৃতিক সম্পদের দিক থেকে এই অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায়ই সেখানে একে অপরের মৎস্যজীবীদের পাকড়াও করে দুদেশেই। বেশ কয়েক বছর আগে নিজেদের রাজনৈতিক মানচিত্র জম্মু কাশ্মীর, লাদাখ ও স্যারক্রিককে নিজেদের অংশ হিসেবে দেখিয়েছিলেন পাকিস্তান। তবে বিশ্লেষকদের মতে বাস্তব ভারতীয় সীমানায় আগ্রাসন চালানোর মতো সাহস পাক সেনার নেই। তার উপর সম্প্রতি ভারতের অপারেশন সিঁদুরের পর আরও কোণঠাসা হয়ে গিয়েছে ইসলামাবাদ। থাকবে না সরকারি চাকরি। চতুর্থ সন্তানকে জঙ্গলে পাথর চাপা মধ্যপ্রদেশের শিক্ষকের। তারপর তদন্ত শুরু করেছে পুলিশ। সরকারি চাকরি হারানোর ভয়, একরত্তি চতুর্থ সন্তানকে জঙ্গলে পাথরের তলায় চাপা দিয়ে এলেন শিক্ষক বাবা। রাতভর পিঁপড়ের কামড়, ঠান্ডা ও বিপজ্জনক পরিবেশ সহ্য করে প্রাণে বাঁচল 3 দিনের শিশু। ঘটনাটি মধ্যপ্রদেশের ছিন্দওয়ারের। অভিযুক্ত বাবার নাম বাবলু ডান্ডোরিয়া, মায়ের নাম রাজকুমারী ডান্ডোরিয়া। বাবলু স্থানীয় একটি স্কুলের শিক্ষক। সম্প্রতি রাজকুমারী চতুর্থবার অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। একদিকে মধ্যপ্রদেশ সরকারের নয়া নিয়ম অনুযায়ী 2-এর বেশি সন্তান নেওয়া যাবে না। দম্পতির তৃতীয় সন্তান রয়েছে। তারপর চতুর্থ সন্তান পৃথিবীতে থাকলে যেতে পারে সরকারি চাকরি। তাই স্ত্রী গর্ভবতী হওয়ায় বিষয়টি চেপে গিয়েছিলেন অভিযুক্ত। দিন কয়েক আগে বাড়িতেই চতুর্থ সন্তানের জন্ম দেন রাজকুমারী। তারপরই একরত্তিকে নন্দনওয়ারি জঙ্গলে ফেলে দিয়ে আসেন অভিযুক্ত। পাথরে চাপা দিয়ে দেন বলেও অভিযোগ। সকালে এলাকায় প্রাতঃভ্রমণে বেরিয়ে বাচ্চার কান্নার শব্দ শুনতে পায় স্থানীয়রা। তারাই শিশুটিকে উদ্ধার করে খবর দেয় পুলিশে। দ্রুত একরত্তিকে হাসপাতালে পাঠানো হয়। সারা রাতে শিশুটির গায়ে কামড়েছে একাধিক পিঁপড়ে। পাথরে চাপা থাকার কারণে রক্তাক্ত হয়েছে সে। শরীরের তাপমাত্রা স্বাভাবিকের অনেক নিচে নেমে যায়, তবে সে বেঁচে আছে। হাসপাতালে চিকিৎসাধীন, যা অলৌকিক বলে মনে করেছেন স্থানীয়রা। শিশুটিকে খুঁজে পাওয়া যায় এক বাসিন্দা বলেন, প্রথমে ভেবেছিলাম কোনো জন্তু কাঁদছে, কিন্তু কাছে যেতেই ভুল ভাঙে, দেখি সদ্যজাত পাথরের তলায়। এদিকে অভিযুক্ত বাবা মায়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধারা 93-এর অধীনে পুলিশ মামলা দায়ের করেছে। এসডিওপি কল্যাণী বারকাদে বলে, আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলছি। আইনি পর্যালোচনার পর 109 ধারা, হত্যার চেষ্টা সহ আরও ধারা যুক্ত করা হতে পারে। তদন্ত চলছে। কলকাতার পুজো মণ্ডপে বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা, ভাইরাল ভিডিও ঘিরে তুঙ্গে বিতর্ক। বাংলা এবং বাঙালি ইস্যুতে উত্তাল রাজ্য ও রাজনীতি। সাম্প্রতিক সময়ে বিজেপি শাসিত একাধিক রাজ্যে বাঙালি
শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগ সামনে এসেছে বারবার। সেই ইস্যুতে ইতিমধ্যেই সোচ্চার হয়েছে বাংলার শাসক দল তৃণমূল। এরই মধ্যে এবার খাস কলকাতা শহরে বাংলায় কথা বলায় এক যুবককে বাংলাদেশি তকমা দেওয়ার অভিযোগ উঠল। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে, যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। দাবি, ভাইরাল ভিডিওতে কলকাতার ম্যাডাক স্কোয়ার শহরের জনপ্রিয় পুজোগুলির মধ্যে অন্যতম এই পুজো প্রাঙ্গণে নাকি ঘটেছে এমন এক ন্যক্কারজনক ঘটনা। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে হিন্দিভাষী এক যুবকের সঙ্গে কোনো একটি বিষয় নিয়ে গণ্ডগোল হচ্ছে এক বাঙালি যুবকের। দেখা যায় প্রথমে দুজনের মধ্যে শুরু হয় বচসা, এরপরই বাঙালি ওই যুবকের উপরে হাত তুলতেও দেখা যায় হিন্দিভাষী যুবককে। ছিঁড়ে দেওয়া হয় জামা। কয়েকজন সামলানোর চেষ্টা করলেও কোনো লাভ হয়নি, বরং বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি বলে তাগিয়েও দেওয়া হয় ওই বাঙালি যুবককে, যা শুনে রীতিমতো চমকে যান আশেপাশের মানুষজন। খোদ বাংলায় দাঁড়িয়ে বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা। পুরো ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বাংলা পক্ষ ভিডিওটি শেয়ার করে ঘটনার তীব্র নিন্দা জানায়। বলে রাখা প্রয়োজন, বাংলা ভাষা এবং অস্মিতা নিয়ে জোর চর্চার মধ্যে গত কয়েক মাসে আগে বিতর্কিত একটি পোস্ট করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য, যেখানে বাংলা বলে কোনো ভাষা নেই বলে দাবি করেন, যা নিয়ে কম বিতর্ক হয়নি। পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যেই বিতর্ক অন্য মাত্রা পেল ম্যাডাক স্কোয়ারের ভাইরাল ভিডিওকে ঘিরে। মহার্ঘ ভাতা না মেটালে পুজোর পর রাজ্য সরকারি কর্মচারীদের তীব্র আন্দোলনের জন্য তৈরি থাকার বার্তা সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের। কেন্দ্রীয় সরকার 3% মহার্ঘ ভাতা বাড়ানোর পর সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য সরকারকে রীতিমতো হুঁশিয়ারি দিলেন তিনি। একটি ভিডিও বার্তায় তিনি বলেছেন, প্রত্যাশিতভাবেই উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকার তার কর্মচারীদের মূল্যবৃদ্ধির সঙ্গে সাযুজ্য রেখে 3% হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে, যার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 1 জুলাই থেকে 31 ডিসেম্বর পর্যন্ত সময়কালে 3% অতিরিক্ত হারে অর্থাৎ মোট 58% হারে মহার্ঘ ভাতা পাবেন। ঠিক একইভাবে এই রাজ্যের কর্মচারীরা যারা এআইসিপিআই এর মূল্য বৃদ্ধির কোপ সহ্য করেন, অথচ তাদের বর্তমানে ডিএ হচ্ছে 18%, মহার্ঘ ভাতার তফাৎ 40%। তার অভিযোগ, এই শতাংশ বঞ্চনা কিন্তু ভারতবর্ষের কোনো রাজ্য তার কর্মচারীদের সঙ্গে করে না। ভারতের অনেক রাজ্য রয়েছে যারা অর্থনৈতিকভাবে বাংলা থেকে দুর্বল, অনেক রাজ্য সবলও, কিন্তু এতটা বঞ্চনা কোথাও হয় না। উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানিতে রাজ্যের তরফে লিখিত বক্তব্য জমা দেওয়া হয়। রাজ্যের বক্তব্য, দেশের অন্তত 12টি রাজ্য কেন্দ্রীয় হারে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেয় না, কোনো কোনো রাজ্য কেন্দ্রীয় হারে ডিএ দেয় না, তার তালিকাও দিয়েছে তারা। উল্লেখ্য, রাজ্যের দেওয়া তালিকায় যে রাজ্যগুলির উল্লেখ রয়েছে তার মধ্যে অধিকাংশেই সরকারি বিজেপি রয়েছে। রাজ্যের বক্তব্য, সংবিধানের অনুচ্ছেদ 309 অনুযায়ী প্রত্যেক রাজ্যের অধিকার রয়েছে নিজেদের কর্মচারীদের বেতন ভাতা নির্ধারণ করার। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকার যে ডিএ নীতি নিয়েছে তা অনুসরণ করতে বাধ্য নয় কোনো রাজ্য। এই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মচারীরা পরবর্তীতে কী পদক্ষেপ করেন সেটা দেখা। দশমীর সকালে রাস্তার ধার থেকে যুবতীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবতীর মাথায় আঘাতের চিহ্নও রয়েছে। মুখ দেখে বোঝার উপায় নেই যুবতীর পরিচয়, কারণ মুখও কিছুটা থেতলে গিয়েছে। পাশাপাশি শরীরে একাধিক জায়গায় গভীর ক্ষত। অশোকনগর ও হাবড়া থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। দশমীর সকালে রাস্তার পাশে যুবতীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। অশোকনগর 5 নম্বর মোড় এলাকার যশোর রোডের পাশে যুবতীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। স্থানীয় বাসিন্দারা সকালে ঘুম থেকে উঠে দেখে রাস্তার পাশে পড়ে যুবতীর দেহ পড়ে থাকতে দেখেন। পরে থানায় খবর দেওয়া হয়, পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবতীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মুখ দেখে বোঝার উপায় নেই যুবতীর পরিচয়, কারণ মুখও কিছুটা থেতলে গিয়েছে। পাশাপাশি শরীরে একাধিক জায়গায় গভীর ক্ষত। অশোকনগর ও হাবড়া থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। অশোকনগর হাসপাতালে দেহের ময়নাতদন্ত হবে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশ কথাবার্তা বলে। পুলিশের প্রাথমিক অনুমান, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে যুবতীর। মৃত যুবতীর নাম পরিচয় জানা যায়নি। আর এক প্রত্যক্ষদর্শী জানান, ভোর 3:30 নাগাদ যশোর রোডের ওই ঘটনাস্থলে রক্ত পড়ে থাকতে দেখেছেন তিনি। পুলিশের একটা বিষয়ে খটকা লাগছে, যদি দুর্ঘটনাতে মৃত্যু হয় তাহলে আশেপাশে কোনো সেরকম প্রমাণ মিলছে না কেন? ওই যুবতী স্কুটি কিংবা বাইকে ছিলেন কিনা সেটাও বোঝা যাচ্ছে না। সেক্ষেত্রে পরিকল্পিতভাবে খুন করে দেহ এখানে ফেলে দিয়ে যাওয়া হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তার আগে ওই যুবতীর পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। রাস্তার ধারে যেহেতু কোনো সিসিটিভি ক্যামেরা লাগানো নেই, তাই তদন্তে বেশ কিছুটা বেগ পেতে হয়েছে পুলিশকে।